তৃতীয় ধাপে দেশজুড়ে গণটিকা কার্যক্রম শুরু। গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা, কাজ করছে 11,000-এর বেশি টিম। আমার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও সবাই টিকা নিচ্ছে যাদের বয়স অনুপাতে। যারা আসছে না প্রান্তিক মানুষজন, সেই কথা না বলে তাদেরকে ভ্যাকসিনেট করা। নতুন বছরের শুরুর দিনে বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। করোনাকালে ধাপে ধাপে বিতরণ হবে পাঠ্যপুস্তক। নারায়ণগঞ্জ সিটিতে জমজমাট প্রচারণা, তরুণদের মনোযোগ আকর্ষণের চেষ্টা আইফির। পরিকল্পিত নগরীর আশ্বাস তৈমুরের। কল্যাণে কাজ করি এবং আজকের ইয়াং জেনারেশন কিন্তু খুবই স্মার্ট, খুবই ট্যালেন্ট এবং তারা কিন্তু এগুলি জানে, দেখে, বুঝে। অভাব অভিযোগ আপনারা আমাকে সরাসরি জানাবেন। 57 বছর বয়সে এসএসসি পাশ করে আলোচনায় ময়মনসিংহের এক ইউপি সদস্য। শিক্ষার আলো ছড়াতে চান ঘরে ঘরে। জাতীয় পার্টির 36তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন। রংপুরের শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল। ফরিদপুরে পদ্মার চরে বর্ণিল ঘুড়ি উৎসব, অংশ নেন হাজারো প্রতিযোগী। তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বিরতিহীন সংবাদ সারা দেশে। সাথে আছি নুসরাত বৃষ্টি। শিরোনামগুলো জানাচ্ছিলাম। বছরের প্রথম দিন থেকে সারা দেশে শুরু হয়েছে তৃতীয় ধাপের গণটিকা কার্যক্রম। এই ধাপে প্রত্যন্ত গ্রাম ও চরাঞ্চলের মানুষ টিকার আওতায় আসছেন। জানুয়ারি মাস জুড়ে এটি চলবে এবং 11,000-এর বেশি টিম কাজ করছে, বুথ 11,000-এর বেশি। এর পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়ার কথাও রয়েছে। আর এই ধাপে 3,32,00,000 টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 18 বছর তদূর্ধ্ব বয়সী সব শ্রেণীর মানুষ স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা নিতে পারছেন। এর পাশাপাশি সাধারণ টিকাদান ও বুস্টার ডোজ অব্যাহত আছে। করোনার জন্য টিকা দিলাম, ভালো লাগছে। আজজন করোনা আসে না, লোকজন আসতেছে, যেতে যাচ্ছে, এতে কোনো সমস্যা নাই। এর আগে আমরা ফার্স্ট ডোজ দিছিলাম, ওখানে পর্যায়ক্রমে সেই সেকেন্ড ডোজ কাটাতে হবে ওই সিনোফার্মার। এদিকে বরিশাল মহানগরীতে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। সকালে বরিশাল স্টেডিয়ামে টিকাদানের উদ্বোধন করা হয়। সিটি কর্তৃপক্ষ জানালো, মহানগরীতে প্রাথমিকভাবে 2,000 টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে, যার মধ্যে 1,700 জনকে SMS পাঠানো হয়েছে এবং তাদের সবাই সম্মুখ সারির যোদ্ধা আর 60 মানুষ। বরিশাল স্টেডিয়ামের পাশাপাশি বিভাগীয় পুলিশ হাসপাতাল সহ একটি ডায়াগনস্টিক সেন্টারেও বুস্টার ডোজ মিলছে। টিকা নিয়ে বেশ সুবিধাজনক অবস্থানেই বাংলাদেশ। শহরে তো বটেই, একেবারে গ্রাম পর্যায়ে পৌঁছে গেছে টিকার কার্যক্রম। প্রত্যন্ত পাহাড়ি এলাকার লোকজনও করোনার টিকার আওতায় এসছে। আর শুরু হয়েছে বুস্টার ডোজ দেওয়া। নতুন বছরে এই কার্যক্রম আরও বাড়বে বলে প্রত্যাশা টিকা প্রত্যাশীদের। ফকিরহাটে বর্ণাঢ্য আয়োজন, কারণ দেশের প্রথম শতভাগ করোনা ভ্যাকসিন গ্রহণকারী উপজেলা এটি। বয়স হয়েছে এমন 1,26,000 মানুষের মধ্যে প্রায় সবাই পেয়েছেন ভ্যাকসিন। প্রত্যন্ত গ্রামের মানুষকে উদ্বুদ্ধ করেছে স্থানীয় প্রশাসন, সাথে বিভিন্ন মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের প্রচারেও বেড়েছে সচেতনতা। টিকা দুইটা দেওয়া গেছে, বাড়ির সকলে দেওয়া গেছে, ছেলে ফেলে সকলে দেওয়া গেছে। আমার ফ্যামিলিতে 3 জন টিকা নিছি। আমার এই আশেপাশে যে দোকানদাররা আছে সবাই নিছে। আমি টিকা দোনো ডোজ নিছি, আমার ফ্যামিলিও সবাই নিছে। 2 ডোজই শেষ করেছি। আমার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও সবাই টিকা নিচ্ছে যাদের বয়স অনুপাতে। উত্তরের আরেকটি গ্রাম নাটোরের শিবপুর। যখন টিকা দেয়া শুরু হয় তখন নানা অপপ্রচার ছিল এই গ্রামেও, কিন্তু সময় যত গেছে আগ্রহ বেড়েছে মানুষের মধ্যে। এখন গ্রামের অনেকেই 2 ডোজ ভ্যাকসিন নিয়ে নিজেকে করেছেন সুরক্ষিত। এখন বুঝতে পারে সবাই আমরা দিছি, গ্রামের বৌজিও দিছে। 2 বার করে দিয়েছে। করোনার আনছি, কার্ড আনছি। গ্রামের লোক এখন আর বাদ নাই, সবাই দিয়ে দিছে টিকা। সমতল তো বটেই, টিকা পৌঁছেছে দুর্গম পাহাড়েও। রাঙামাটির বিলাইছড়ির বড়থলি, জুরাছড়ির মতো এলাকার অনেকেই পেয়েছেন বহু আকাঙ্ক্ষিত ভ্যাকসিন। সেনাবাহিনীর উদ্যোগে সুরক্ষিত করা হয়েছে পাহাড়ের বড় অংশের জনগোষ্ঠীকে।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু সময়োপযোগী পদক্ষেপ, সাথে ইউনিয়ন পর্যায়ে এই কার্যক্রম চালুর ফলও মিলেছে। করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় এবার জোর দিতে হবে বুস্টার ডোজের ওপর। প্রশিক্ষিত ম্যান পাওয়ার আছে, তাদেরকে কাজে লাগিয়ে ভ্যাকসিনেশনটা রেজিস্ট্রেশন করে যারা আসছে না প্রান্তিক মানুষজন, সেই কথা না বলে তাদেরকে ভ্যাকসিনেট করা, তার সাথে সাথে যারা 60 ঊর্ধ্ব আছে তাদেরকে বুস্টার ডোজ দেওয়া। সবচেয়ে জরুরি হচ্ছে আমাদের অন্য যে ইন্টারভেনশনগুলো আছে প্রিভেনশনে, তার মধ্যে মাস্ক পরা, তারপরে স্যানিটাইজ করা, এই জিনিসগুলো নিয়ে একটি গণজাগরণ সৃষ্টি করতে হবে। ইউনিসেফের তথ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত বিভিন্ন সূত্র থেকে 10 কোটিরও বেশি টিকা পেয়েছে বাংলাদেশ। যেভাবে সরবরাহ হচ্ছে তাতে 2022 সালের জুন মাসের মধ্যে দেশের অন্তত 80% মানুষকে আনা যাবে কোভিড টিকার আওতায়। বিদায়ী বছরের 26 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মোট জনসংখ্যার 28.44% মানুষ পেয়েছেন 2 ডোজ টিকা। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। সারা দেশের স্কুলগুলোতে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত। তবে সব বই একসাথে দেওয়া হচ্ছে না। জানুয়ারির মধ্যেই ধাপে ধাপে এই কার্যক্রম শেষ করা হবে। আর করোনার কারণে বিধিনিষেধ মেনেই নতুন বই বিতরণ করা হচ্ছে। নতুন বইয়ের গন্ধে মৌ মৌ করছে ক্লাসরুম। শিক্ষার্থীদের চোখে মুখে আনন্দের ঝিলিক। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বইয়ের এই দৃশ্য পরিচিত। তবে গত বছরের মতো করোনা মহামারীর কারণে জমজমাট উৎসবটি নেই। মজা করতাম, হুল্লোড় করতাম, কিন্তু এবার তো আর করোনার জন্য হচ্ছে না, তাই বই সব মিস করছি। নতুন বই মানে ওর আগে ফার্স্টে গানটা শুনবো, এই নতুন বইয়ের গানটা অনেক ভালো লাগে। নতুন বই পেয়ে আমি খুবই খুশি। আমি বাসায় গিয়ে বইগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো, পড়বো, দেখবো যে কি কি আছে। অনেক নতুন সাবজেক্টও আছে আমাদের। এবার ধাপে ধাপে সব বই যাবে শিক্ষার্থীদের হাতে। জানুয়ারির প্রথম সপ্তাহে সব বই পাবে তারা। বড় করে বই উৎসব করছি না, কিন্তু বছরের প্রথম দিনেই আমরা বই দেওয়া শুরু করে দিয়েছি। তা আমাদের ছাত্রীদের মাঝে তো আনন্দ, মানে যে সবার হাতে হাতে বই, ওরা তো নতুন বইয়ের গন্ধে একেবারে খুবই খুশি হয়ে আছেন। এইভাবে দিলে আমাদের প্রায় 7 দিন লাগবে। সেই 7 দিনই সরকার নির্দেশনা মোতাবেক তারাই বলেছে যে সবগুলো শাখা, সবগুলি ক্লাস একসাথে আনার দরকার নেই। রাজধানীতে শনিবার অনেক প্রতিষ্ঠান বন্ধ থাকায় পর্যায়ক্রমে স্কুলগুলো তাদের বই বিতরণ কর্মসূচি চালিয়ে যাবে। বাসায় গিয়ে নতুন বই মলাট করব। নতুন বইয়ের জন্য অনেক খুশি হয়েছি। বাসায় গিয়ে আজ আমি অঙ্ক পড়ব। নতুন বইয়ের গন্ধ আমার খুবই ভালো লাগে। অভিভাবকরাও সন্তুষ্ট বই বিতরণের কার্যক্রমে। বই উৎসবের মাধ্যমে বই দিলে তো বাচ্চারা খুব খুশি ছিল, আনন্দিত হতো। এবার করোনার কারণে তো আমরা পাচ্ছি না, তারপরেও বাচ্চারা যেটুকু পাচ্ছে সেটুকুই তারা খুশি। আমার বাচ্চার কোনো ক্ষতি না হয়, বা আমার বাচ্চার সাথে যারা পড়াশোনা করছে তাদের যেন ক্ষতি না হয়, এই জন্য বই সিস্টেমটা এটা ভালো লাগছে। বই হাতে পাওয়ার আনন্দের চিত্র ছিল সারা দেশের স্কুলগুলোতেও। ভিড় এড়াতে এক এক দিন দেয়া হবে এক এক শ্রেণীর বই। নতুন বই হাতে পেয়ে খুশির কমতি ছিল না ছাত্রছাত্রীদের। এখন থেকেই শুরু করে দিব, আমার অনেক খুশি হচ্ছে, খুব ভালো লাগছে পেয়েছি বইটা এটার জন্য। করোনার কারণে এখনো পুরোপুরি চালু হয়নি ক্লাস। আশা করা হচ্ছে মহামারী নিয়ন্ত্রণে থাকলে মার্চ নাগাদ স্বাভাবিক কার্যক্রম শুরু হতে পারে। ফারহানা নাইসি, যমুনা নিউজ। প্রার্থীদের বিরামহীন গণসংযোগে উৎসব মুখর নারায়ণগঞ্জ সিটি এলাকা চলছে 5ম দিনের প্রচারণা। সকাল থেকেই 3 নম্বর ওয়ার্ডের প্রচারণায় নামেন নৌকার প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি। তার সাথে আছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সানারপাড়া এলাকা থেকে আইভির কার্যক্রম শুরু হয়। এরপরে মধ্য সানারপাড়া সহ বিভিন্ন এলাকায় তিনি যান। দিনভরই নৌকার প্রার্থীর এই গণসংযোগ চলবে। আর ভোটারদের উন্নয়নে নানা ফিরিস্তি দিচ্ছেন সেলিনা হায়াত আইভি। প্রচারণা চালাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারও। নগরীর 2122 নম্বর ওয়ার্ডের বন্দর আমিন আবাসিক এলাকাসহ বিভিন্ন জায়গায় তিনি গণসংযোগ চালাচ্ছেন। পরিকল্পিত নগরী গড়ে তোলার প্রতিশ্রুতিও দিচ্ছেন ভোটারদের। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে কাউন্সিলর প্রার্থীরাও প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। স্পষ্ট কথা বলি, গতানুগতিক রাজনীতিতে বের হয়ে এসে আমি মানুষের কল্যাণে কাজ করি, এবং আজকের ইয়াং জেনারেশন কিন্তু খুবই স্মার্ট, খুবই ট্যালেন্ট, এবং তারা কিন্তু এগুলি জানে, দেখে, বুঝে। এই কারণে আমি মনে করি যে ইয়াং জেনারেশন আমার পক্ষে থাকবে। অভাব অভিযোগ আপনারা আমাকে সরাসরি জানাবেন। এভাবেই আমি সব বিষয়টা অবগত হয়ে সেভাবে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি।
প্রচারণার খবর আমরা একটু মাঠে গিয়েই জানতে চাই। আমাদের সহকর্মী আমির হোসেন স্মিথ অপেক্ষা করছেন। সারাদিনের যে প্রচারণা আপনি তো দেখেছেন স্মিথ, এখন তো দিনের শেষ ভাগই বলা যায়। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী কোন কোন এলাকায় প্রচারণা চালালেন এবং ভোটারদের প্রত্যাশার কথাও সংক্ষেপে জানাবেন আমাদের। বৃষ্টি, আপনি ঠিকই বলেছেন যে প্রচারণার দিক থেকে কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রতিটি পাড়া মহল্লায় কিন্তু অনেকটা সরগরম হয়ে উঠেছে। বিশেষ করে মেয়র পদে প্রধান যে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী অর্থাৎ ডাক্তার সেলিনা হায়াৎ আইবি এবং স্বতন্ত্র প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈবুর আলম খন্দকার একে অপরের বিরুদ্ধে কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করছেন এবং তারা কিন্তু আবার অভিযোগ খণ্ডনও করছেন। আমরা সেই দৃশ্যটিও দেখতে পাচ্ছি। অর্থাৎ সিটি কর্পোরেশনকে আজকে তৈমুর আলম খন্দকার অভিযোগ করেছেন যে ডাক্তার সেলিনা হায়াৎ আইবি তার ঠিকাদারদের একটি সিন্ডিকেটে পরিণত করেছেন। তিনি যদি ক্ষমতায় জনগণের ভোটে সিটি কর্পোরেশনের আসনে বসতে পারেন তাহলে এই সিন্ডিকেট তিনি ভেঙে দিয়ে নতুনভাবে তিনি গড়ে তুলবেন। অপরদিকে আইবি কিন্তু এই অভিযোগ প্রত্যাহার করে বলছেন যে আসলে সিটি কর্পোরেশনের সিন্ডিকেট বলে কোনো শব্দ নেই, কারণ এখন টেন্ডারে সকল কিছু নিয়ন্ত্রিত হয়। টেন্ডার বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যে কোনো ঠিকাদার অংশগ্রহণ করতে পারেন। আইবি অভিযোগ করেছেন যে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার হয়তো কারো শিখিয়ে দেওয়া বুলি বলছেন, যে কারণে তিনি অভিযোগ করছেন। কারণ তিনি নতুন, তিনি সিটি কর্পোরেশন সম্পর্কে কিছু জানেন না, এই কারণেই অভিযোগ করছেন। অর্থাৎ এইভাবে কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ আমরা একে অপরের বিরুদ্ধে দেখতে পাচ্ছি। অন্যদিকে আগামী 16ই জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যেও কিন্তু আমরা বেশ আগ্রহ লক্ষ্য করছি। ভোটাররা বলছেন সৎ, যোগ্য, যিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সমস্যার সমাধান করতে পারবেন, যিনি মানুষকে প্রত্যাশা পূরণ করতে পারবেন, এমন প্রার্থীকে তারা বেছে নেবেন। তারা বলছেন যে যারা কথা দিয়ে কথা রাখবে তাদেরকে আগামী সিটি কর্পোরেশনের নগর পিতা হিসেবে তারা দেখতে চান। বৃষ্টি, অর্থাৎ প্রচারণা বেশ জমজমাট বোঝাই যাচ্ছে। স্মিথ, ধন্যবাদ। বয়স, চক্ষু লজ্জাকে পাত্তা না দিয়ে এবার এসএসসি পাশ করেছেন ময়মনসিংহের একজন ইউপি সদস্য রফিকুল ইসলাম। 57 বছর বয়সী এই ইউপি সদস্য এবার এসএসসি পরীক্ষায় পেয়েছেন জিপিএ 4.46। তার এমন সাফল্যে খুশি স্ত্রী, সন্তান সহ গ্রামবাসী। যমুনা টেলিভিশনকে বলেছেন, নিজে শিক্ষিত না হলে শিক্ষার গুরুত্ব দেওয়া সম্ভব নয়। আর এটি নিয়ে একটি রিপোর্ট করেছেন আমাদের সহকর্মী হুসাইন শাহিদ, ছবি তুলেছেন আরেক সহকর্মী দেলোয়ার হোসেন। রফিকুল ইসলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন তিনি। তবে এবার তিনি আলোচনায় এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে শারীরিক অসুস্থতায় 8ম শ্রেণীর পর আর পড়তে পারেননি রফিক। তবে থামেননি। 57 বছর বয়সে সন্তানের সাথে ফিরেছেন পড়ার টেবিলে। আর এবার এসএসসিতে জিপিএ 4.46 পেয়ে করেছেন বাজিমাত। খুবই আর কি আমার একটা আনন্দ হইতেছে যে আমার বাবা পরীক্ষায় পাশ করছে। আমার স্বামীর ইচ্ছা ছিল লেখাপড়া করে মেট্রিক পাস করবো, পাস করছে, আমি খুশি হয়েছি। আমরা তার সাথে বসার পর এক পর্যায়ে সে লেখাপড়ার কথা বললেন যে আসলে তো সবাই অনেকে দেখা যায় IBA পাস করে ফেলায়, আমরা তো আসলে ভুল করছি, এখন কোনো লেখাপড়ার সুযোগ আছে কিনা তার ইচ্ছা থাকছে। তবে এজন্য তাকে সইতে হয়েছে গ্রামবাসীর অনেক টিপ্পনি। এবার তার পাশের খবরে তারাই জানাচ্ছেন অভিনন্দন। আনন্দ লাগতেছে, আমরা সবাই মিলে নৌকা দোকান ফেটে আমরা চা খাইতেছি। বৃদ্ধ বয়সে মেট্রিক পাস করছে, এতে আমরা আনন্দিত। কেন এই বয়সে ফিরলেন বিদ্যালয়ে জানতে চাই তার কাছে। 5 বছর মেম্বারি করাতে আমি দেখছি শিক্ষার দরকার আছে। নিজে শিক্ষিত না থাকলে মানুষের সেবায় কী কাজ করবো? আমি মানুষকে কী শেখাবো, মানুষকে কি বলবো? আমি যদি একটা ছেলের স্কুলে যাইতে বলি আমার কথা তো উনি শুনবে না আমি শিক্ষিত না থাকলে। আর অনেক কিছু কাজ করার শিক্ষার দরকার। অফিস আদালত গেলে কাজকর্ম পড়তে হয়, বুঝতে হয়, যার ফলে অনেক কিছুই দরকার। নতুন প্রজন্মের কাছে এখন তিনি উদাহরণ। শিক্ষার আলো ছড়াতে চান ঘরে ঘরে। শিক্ষিত থাকলে আমার ছেলেরা শিক্ষিত হবে বা এলাকাবাসীরাও দেখে কব যে না শিক্ষার আসলে গুরুত্ব আছে, আমরা শিক্ষিত হই। দোয়া করি যেন আমাদের এই এলাকার কচি কাঁচা ছেলেমেয়েরা ভালো লেখাপড়া করে দেশ গড়ার জন্য কাজ করতে পারে। এসএসসির পর এবার কলেজে ভর্তি হতে যাচ্ছেন রফিকুল ইসলাম। জনপ্রতিনিধি রফিকুল ইসলাম বলছেন, শিক্ষার কোনো বয়স নেই, শারীরিক প্রতিবন্ধকতা কিংবা কোনো বাধাই এর ক্ষেত্রে কোনো বাধা নয়। তিনি বলছেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে শিক্ষার গুরুত্ব বুঝতে হবে জাতিকে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।
সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী আজ। সিনিয়র নেতারা বলছেন, কোন্দলহীন অভ্যন্তরীণ দৃঢ় ঐক্যই এই দলটির শক্তি, আর এটি কাজে লাগিয়ে তৃণমূলকে সাথে নিয়ে এগিয়ে যাবে জাতীয় পার্টি। চেয়ারম্যান জিএম কাদেরের মতে, দেশে এখনও সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। সরকারের চাপে জনগণের পক্ষে সঠিকভাবে বিরোধী দলের ভূমিকাও পালন করতে পারছেন না তারা। সহকর্মী রাজীব আহমেদের রিপোর্ট। 1-2 করে 35 বছর পেরিয়ে জাতীয় পার্টি অর্জন ও নানা বাধা বিপত্তিতে কেটেছে এই 3.5 দশক। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া দলটির পরিচিত স্লোগান ছিল 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। নেতাদের মতে এরশাদের বড় অর্জন প্রান্তিক মানুষ ও অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন। দলকে ফিরে শক্তিশালী করতে হবে, মুখে নয়, কাজে, মাঠে, ময়দানে। জাতীয় পার্টি এখন সংসদে বিরোধী দল, কিন্তু সরকারের আচরণের কারণে বিরোধী দলের ভূমিকা ঠিকভাবে পালন করতে পারছেন বলে মনে করেন না চেয়ারম্যান জিএম কাদের। স্বাধীনতার পর থেকেই কোনো সময় সঠিকভাবে গণতন্ত্রের চর্চা হয়নি, এবং গণতন্ত্রের চর্চা হলো জনগণের শাসন, জনগণের প্রতিনিধিদের দ্বারা দেশ পরিচালিত হবে। সংসদ সম্পূর্ণভাবে সরকার প্রধানের নিয়ন্ত্রণে থাকে। সেই সরকার প্রধানের নিয়ন্ত্রণে থাকা সংসদে কোনো সময় কোনো কিছুকে প্রেশার দিয়ে বা জোর করে করা সম্ভব হয় না। সিনিয়র নেতারা বলছেন, প্রয়াত রাষ্ট্রপতি এরশাদ নেই, কিন্তু দিয়ে গেছেন ভবিষ্যতের দিক নির্দেশনা। বর্তমান জাতীয় পার্টি সামনে এগিয়ে যাবে তৃণমূলকে সাথে নিয়ে। তৃণমূল থেকে আমাদের জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু অলরেডি অনেক আগের থেকে কাজ করে আসছে। জাতীয় পার্টি সামনের চিন্তাভাবনা তাদের একটি, যে সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে তারা সামনে এগিয়ে যেতে চায় এই দেশের জন্য। জাতীয় পার্টির রাজনীতি মানুষের জন্য, এমন দাবি করে সিনিয়র নেতারা বলছেন, আগামী নির্বাচন ঘিরে পরিকল্পনা করছে দলটি। প্রার্থী দিতে চায় 300 আসনেই। দলের মধ্যে কোনো রকম ইন্টারনাল সাময়িকতম কোনো রকম কুন্দল নাই। যে দলে কুন্দল নাই, যে দলে ঐক্যবোধ নেতৃত্ব আছে, সেই দল কিন্তু এগিয়ে যেতে পারে। জনগণের কল্যাণের জন্য আমরা কর্মসূচি নিয়ে মাঠে যাব। 2 বছরের মধ্যে দলকে সংগঠিত করব এবং 300 আসনের 300 প্রার্থী আমরা চূড়ান্ত করব। জনগণ যদি আপনাকে ভোট দেয়, তাহলে কোনো বাধা, কোনো নির্বাচন কমিশন, কোনো প্রশাসন কোনো বাধা আপনাকে মানিয়ে রাখতে পারবে না। জনসমর্থন আসল। দুর্নীতি ও প্রশাসনের অযাচিত হস্তক্ষেপ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানোর মতো বিষয়গুলোতে দল সোচ্চার থাকবে বলে জানান নেতারা। জাতীয় পার্টি যেদিকে যাবে, বাংলাদেশের রাজনীতি সেদিকে যাবে। যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির 36তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় কথা বলছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সরাসরি যাচ্ছে সেখানে। ক্ষমতা থেকে চলে গেছেন, উনি ক্ষমতা হস্তান্তর করেছেন, তখন সঙ্গে সঙ্গে এটাকে বাতিল করা হয়েছে, কিন্তু জনগণ রুখে দাঁড়িয়েছে। জনগণ বলেছে, এটা আমরা চেয়েছি, আমাদের প্রত্যাশা অনুযায়ী কাজ, এটাকে আবার আনতে হবে। তারপরে এটাকে আবার পুনরায় প্রবর্তন করা হয়েছে, যদিও যেরকমভাবে প্রবর্তন উনি করেছিলেন সেই একইভাবে প্রবর্তন করা হয়নি। আমরা সেই জন্যই একইভাবে যাতে প্রবর্তিত করা হয় তার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং সামনের দিকেও চালিয়ে যাব। উনি ঔষধ নীতি করেছিলেন জনগণের স্বার্থে, এবং জনগণ এটাকে এমনভাবে গ্রহণ করেছে যে পরবর্তীতে এটাকে বাতিল করার চিন্তা কেউ করতে পারেনি, যদিও এটাকে এখন আর সেই পূর্বের অবস্থায় রাখা হয়নি। এই ঔষধ নীতির পরে ঔষধ শিল্প বিকাশ লাভ করেছে, মানে গরিব মানুষ অল্প পয়সায় ওষুধ পেয়েছে, এবং যেগুলো ওষুধের কোনো প্রয়োজনীয় নয়, অপ্রয়োজনীয় ওষুধ বাতিল করা হয়েছিল। উনি সেনাবাহিনী পাঠিয়েছিলেন বিদেশে। উনি বিদেশে তখন আওয়ামী লীগ এবং বিএনপি হরতাল পালন করেছিল। আজকে সেনাবাহিনী বিদেশে যে অবস্থা সৃষ্টি হয়েছে, যে এটাই এখন বাংলাদেশে একটা বড় ধরনের কথা, যে সেনাবাহিনীরা বিদেশে যাচ্ছে। যদি কোনো ক্রমে বন্ধ হয় তাহলে দেশে একটা গন্ডগোল হবে। কথাটা বুঝতে পারেন? মানে জনগণের এই যে জনগণের প্রত্যাশার অনুযায়ী কাজ করা, এবং উনি শিক্ষানীতি করেছিলেন, স্বাস্থ্যনীতি করেছিলেন, যেগুলো তখন কিছু স্বার্থবাদী গোষ্ঠীর কারণে এগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হয় নাই। ওনাকে সেটাকে পরিত্যাগ করতে হচ্ছে। কিন্তু এখন ডাক্তাররা বলে, এখন অনেক শিক্ষিত মানুষ বলে যে উনি যেগুলো করেছিলেন, যেগুলো যে
স্বাস্থ্যসেবার জন্য যেগুলো কাজ করতে চেয়েছিলেন, এগুলো করলে দেশের স্বাস্থ্য সেবার মান অনেক উন্নত হতো। এখন মানুষে অনেক ভালো স্বাস্থ্য সেবা পেত। আর শিক্ষা, উনি বলেছিলেন যে উপযোগী শিক্ষা ব্যবস্থা, যেখানে যেখানে প্রয়োজন সেইভাবে তাদেরকে শিক্ষিত করো, যে শিক্ষায় দেশের উপরে তারা কাজ করতে পারবে, সেই শিক্ষা ব্যবস্থা আবার পুনরায় চালু করতে পারলে দেশের অনেক মঙ্গল হবে। এগুলো জনগণের প্রত্যাশা ছিল এবং উনি এগুলো করে গেলে পরবর্তী সরকার এগুলোকে আর সরাতে পারতো না। কিন্তু উনি তাদের কথায় মনে করেছিলেন যে জনগণ হয়তো চাচ্ছে না, করেননি। আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছিলাম, জিএম কাদের বক্তব্য রাখছিল। আজ যেহেতু জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী, সেই উপলক্ষে রংপুরেও জাতীয় পার্টির সমাবেশ চলছে। আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান সেখানকার খোঁজ খবর রাখছেন। মাজহার, এই সমাবেশে নেতাকর্মীরা কি বললেন, একটু বিস্তারিতও জানাবেন আমাদের। বৃষ্টি, আমি যদি আপনাকে একেবারে বলি, আপনি জানেন যে রংপুর হচ্ছে কিন্তু জাতীয় পার্টির আতুর ঘর হিসেবে পরিচিত এবং আজকে যে নেতাকর্মী যারা এসেছেন এবং তারা কিন্তু এটাকে ঐতিহাসিক মুহূর্ত বলছেন। সকালের পর থেকে অর্থাৎ দুপুর 11টার পর থেকেই কিন্তু এখানে এই জাতীয় পার্টির নেতাকর্মীরা এখানে আসা শুরু করে দিয়েছেন। বিরোধী দলীয় চিফ হুইপ এবং প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান নাঙ্গার নেতৃত্বে একটি শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা শাপলা থেকে এবং জাতীয় পার্টি কার্যালয় যে পায়রা চত্বর আছে সেখান থেকে কিন্তু প্রেসিডিয়াম সদস্য এবং রংপুর সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফার নেতৃত্বে পৃথক আরেকটি কিন্তু শোভাযাত্রা বের হয় এবং এইটা কিন্তু পুরো যে শহরের প্রধান যে সড়কগুলো আছে সেই সড়কগুলো কিন্তু দেখা যাচ্ছে প্রদক্ষিণ করে এবং তারপরে কিন্তু জাতীয় পার্টি কার্যালয়ে এসে এখানে এই সমাবেশটি হয়েছে এবং কিছুক্ষণ আগে সমাবেশটি শেষ হয়েছে। আমি এই আজকের এই পুরো বিষয়টি সম্পর্কে একটু মাননীয় মেয়র মহোদয় আছেন রংপুর সিটি কর্পোরেশনের, আমি তার কাছে একটু জানতে চাই যে জাতীয় পার্টির আজকে এত মানুষের উপস্থিতি, উচ্ছ্বাস, আপনারা অনেকেই বলছেন এটা বক্তব্য ঐতিহাসিক বলছেন এবং আপনারা এজেন্ডার কথা বলছেন, আসলে কি এজেন্ডা আপনারা বলতে চাচ্ছেন? ধন্যবাদ। আসলে সারা দেশব্যাপী জাতীয় পার্টির 36তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হচ্ছে। আমরা এটা প্রমাণ করতে চেয়েছি যে জাতীয় পার্টির রাজধানী কিন্তু রংপুর থেকেই জাতীয় পার্টির পুনর্জন্মের ইতিহাস রচিত হয়েছে। তা আমরা সেটাকে আমাদের বর্তমান যে প্রশাসনিক কর্মকর্তারা রংপুরের ডিভিশনাল হেডকোয়ার্টারে যারা প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন স্তরে আছেন, তারা জাতীয় পার্টিকে ওইভাবে মূল্যায়ন করেন না বিভিন্ন সময়ে। আমরা তাদের উদ্দেশ্যে জাস্ট একটা মেসেজ থ্রো করে দিয়ে দিলাম যে জাতীয় পার্টি যে কোনো মুহূর্তে যে কোনো সময় কোনো অন্যায়ের প্রতিবাদে যদি জাতীয় পার্টি সোচ্চার থাকে, তো রংপুর অচল করে দেওয়ার ক্ষমতা জাতীয় পার্টির আছে। এবং আরেকটা এজেন্ডা আছে যে আগামী দিনে আমাদের সিটি নির্বাচন, পাশাপাশি ন্যাশনাল নির্বাচন, সেই নির্বাচনে জাতীয় পার্টি যে একক আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, তার জন্য জাতীয় পার্টির নেতাকর্মীকে উজ্জীবিত করে তাদের প্রত্যেকটা এলাকাকে জাতীয় পার্টির দুর্গে পরিণত করার যেটা মেসেজ, এই বার্তাটা আমরা দিতে চেয়েছি। আমরা চাই ইনশাআল্লাহ এই বার্তায় আমরা এটা তো খুবই অর্গানাইজটা করছি আমরা খুবই অল্প সময়ে। আমার যদি কোনো এ ধরনের এই শোডাউন একটা মেসেজ, আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রশাসনে যারা উচ্চ পর্যায়ে দায়িত্বে আছেন তাদেরকে আমি অনুরোধ করব, দেশে বর্তমান মানুষ তারা এই যে ভোট ডাকাতি, ভোট চুরি। আমরা রংপুরে ছিলাম, সেখানে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ চলছিল। আমার সহকর্মী সেখানকার বিস্তারিত জানাচ্ছিলেন এবং সেখানকার মেয়র মহোদয়ও আমাদের সাথে যোগ দিয়ে তার বক্তব্য তুলে ধরেছেন। আমরা পরের প্রসঙ্গে চলে যাচ্ছি। দেশকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটি বলেছেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওন। সকালে তজিমুদ্দিনের কাটাখালী এলাকায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এমপি শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে অধিকার ফিরে পেয়েছে দেশের মানুষ, দেশ এখন উন্নয়নের মহাসড়কে। লালমোহন ও তজিমুদ্দিনের উপজেলাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে। পরে চাঁদছড়া, চাঁদপুর, সোনাপুর, শম্ভুপুর ইউনিয়নের প্রায় 2500 হতদরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন তিনি। ঝালকাঠির এমভি অভিযান 10 লঞ্চ ট্র্যাজেডিতে স্বজন হারানো পরিবারগুলোর নতুন বছরের আনন্দ নেই। বরগুনার শোকাহত পরিবারগুলোতেও কেউ কেউ মারা গেছেন, আবার কাউকে ফিরে পাবার আশায় এখনও প্রহর গুনছে পরিবারগুলো। এই দুর্ঘটনা থেকে বেঁচে ফেরাদের অনেকেই লঞ্চ কর্তৃপক্ষের গাফিলতিকেই দুষছেন। সদ্য বাবা হওয়া গার্মেন্টস কর্মী রিয়াজ প্রিয় সন্তানের মুখ দেখতে যাচ্ছিলেন নিজ বাড়ি বরগুনার বেতাগী। সাথে ছিল বৃদ্ধ মা বাবা, স্ত্রী সন্তানের জন্য কেনা শীতের কাপড়। কিন্তু অভিযান 10 লঞ্চে ভয়াবহ ট্র্যাজেডির শিকার রিয়াজের ঘরে ফেরা হয়নি। পরদিন নদীতে মেলে তার মরদেহ। 5 জনের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল সে। আমরা 5টা মানুষ ওই ছেলের দিকেই তাকাই রয়েছে, যা রোজগার করে দিয়েছে ওই দিয়েই তো আমরা চলছি। আমার স্বামী আমার ছেলে চলে গেছে, 2টা সন্তান নিয়ে আমি কেমনে বাঁচবো?
সেদিন লঞ্চে থাকা যাত্রীদের মধ্যে এখনও অনেকের খোঁজ মিলছে না। শখ করে রাজধানী ঢাকা ঘুরে বাড়ি ফিরছিল 4 বছরের শিশু কুলসুম। দুর্ঘটনার রাতে লঞ্চের দ্বিতীয় তলার ডেকে ছিলেন বাবা মেয়ে। এখনও তাদের অপেক্ষায় পরিবার। সন্তান আমার নাতি, এর কোনো খোঁজ পাইতেছি না। এর আশায় এখন আমি প্রতিদিন চাইয়ে রয়েছি যে আমি যদি লাশ দুইটাও আমি দেখতে পারতাম। দুর্ঘটনার দিন 2 সন্তান রনি ও লিমাকে নিয়ে বেতাগী মায়ের বাড়ি যাচ্ছিলেন রিনা বেগম। লঞ্চে আগুন লাগলে বিচ্ছিন্ন হয়ে যায় 3 জন। দগ্ধ রনি জানালেন সে রাতের সেই দুঃসহ স্মৃতি। এখনও খুঁজে ফিরছেন মা ও ছোট বোনকে। আমি, আমার আম্মু, আমার ছোট বোন 3 জনই ঘুমন্ত অবস্থা ছিলাম। তো আম্মু ডাক দিয়ে বলে আগুন লেগেছে। আমিও আবার উঠে দাঁড়িয়ে গেলাম। আম্মুকে বলি যে আম্মু এখনও ওঠার টাইম আছে, চলো। আম্মুও লাফালাফি শুরু করেছে, কারণ ওই যে পাত গরম হয়ে গেছে, তাদের তো খালি পায়, তাদের পায়ে তো কিছু নেই। আমার পায়ে তো মোজা ছিল, তাদের পায়ে তো তাও কিছু নেই। তো আমার ছোট বোন আর আম্মু ছটফট করছিল এই মাথার থেকে মাথায়। আম্মু বলে তুমি চলে যাও, তুমি আগে বাঁচো। এদিকে দুর্ঘটনার পর লঞ্চ চলাচলে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। অতিরিক্ত যাত্রী বহন করলে মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে লঞ্চগুলো একটু অতিরিক্ত যাত্রী নিয়ে কিন্তু চলাচল করে। তো আমি এই বিষয়ে ব্যবস্থা নেব, যদি কোনো লঞ্চ বা লঞ্চ কর্তৃপক্ষ যদি এরকম আইন বিরোধী কাজ করে তা সেক্ষেত্রে আমি যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। জেলা প্রশাসন ও সিআইডির তথ্য অনুযায়ী অভিযান 10 লঞ্চের অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ 29 জন। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে 22টি। এছাড়া অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছে 24 মরদেহ, যাদের পরিচয় শনাক্তে সংগ্রহ করা হয়েছে ডিএনএর নমুনা। সুমাইয়া আরিফিন অর্নি, যমুনা নিউজ। নরসিংদী সদরের জেলখানা মোড় ওভারব্রিজের নিচে ভাপা পিঠা বিক্রি করেন মালিক মিয়া। স্থানীয়দের কাছে তার দোকান পরিচিত মালিক মামার পিঠার দোকান নামে। এই দোকানটি তার পিঠার আকার, উপাদানের ভিন্নতা নিয়ে এরই মাঝে ভোজন রসিকদের মনোযোগও কেড়েছেন। শীত সন্ধ্যায় ক্রেতার পিঠে পুলির আবদার মেটাতে তৈরি হচ্ছে বিশাল এই ভাপা পিঠা। তো অনেকেই বানান, তবে মালিক মিয়ার মতো কজন? না, শুধু আকার কিংবা পিঠার উপাদান বৈচিত্র্যে নয়, মালিক মিয়া তার দোকানের 3/4 আয় বিলিয়ে দেন এতিমখানা, মসজিদ, মাদ্রাসায়। এই পিঠার কামাই যা আছে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা 3 ভাগ, 1 ভাগ আমার, 1 ভাগ দিয়ে আল্লাহ আমার ভালো চালায়। আমার কোনো কষ্ট নাই, আমার কোনো ঋণ টিন কোনো কিছু নাই। নরসিংদী সদরে ঢাকা সিলেট মহাসড়কের ভেলানগর জেলখানা মোড় ওভারব্রিজের নিচে ছোট এই পিঠার দোকান। 2 জোড়া মাটির চুলায় বসানো বিশেষ পাতিলের ভাপ উঠছে। আতপ চালের গুঁড়া, নারকেল কোড়া, গুড়, খেজুর, হরেক রকম বাদাম সহ নানা উপকরণ যোগ হচ্ছে একে একে। আকার ভেদে প্রতিটি পিঠার দাম 20 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে পিঠা কিনছেন বিভিন্ন জেলা থেকে আসা আগ্রহী ক্রেতারা। দেখার পরেই খাওয়ার জন্য একটা ছিল, ইচ্ছা ছিল যে আসলে আসবো। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা খেতে আসছি। পিঠাটা খুব মজা, জনপ্রিয়তা দেখে আমি বারবার এখানে পিঠা খেতে আসি। অনেক আগে সিরিয়াল দিয়ে রেখেছে, এখানে প্রায় ঘন্টাখানেকের মতো দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত পিঠা পাচ্ছি না। সবসময় ভিড় থাকে, অর্ডার দিত, এমনকি অগ্রিম ফোনেও অর্ডার দেয়। অন্যান্য যে কোনো জায়গার থেকে এখানের পিঠাগুলো একটু গুণগত মান ভালো, সুস্বাদু। শীতে সন্ধ্যার পর 3 ঘন্টায় 7 থেকে 8000 টাকার পিঠা বেচা কেনা হয় দোকানটিতে। বছরের অন্য সময়ে সকালে রিক্সা ও রাতে পানের দোকান চালান মালিক মিয়া। সুমাইয়া আরিফিন অর্নি, যমুনা নিউজ। ফরিদপুরের পদ্মার চরে অনুষ্ঠিত হলো বর্ণিল ঘুড়ি উৎসব। নানা নামের বাহারি ঘুড়ি উড়ানো হয় আকাশে এবং এই উৎসবে যোগ দেন বহু মানুষ। তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। বছরের শেষ দিনটি স্মরণীয় করে রাখতে এমন আয়োজন করেছিল ফেসবুক ভিত্তিক স্থানীয় একটি সংগঠন। পদ্মার চরে বর্ণিল ঘুড়ি উৎসব। আকাশে উঠছে ড্রাগন, পাখি, স্টার, অক্টোপাস সহ বাহারি রং ও আকৃতির ঘুড়ি। উৎসবে অংশ নেন প্রায় 1000 প্রতিযোগী। সেখানে পরিবার পরিজন নিয়ে ভিড় জমান অসংখ্য মানুষ। ফরিদপুরে পদ্মা নদীর ধলার মোড় এলাকায় তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। এই ঘুড়ি উৎসবের জন্য আমি 364 দিন এক এক করে গণি। খুবই ভালো লাগছে, এটা আসলে বলে বোঝানোর মতো না। অনেক ঘুড়ি, আমরা সুন্দর সুন্দর ঘুড়ি
আকাশে উঠছে। আমাদের বাসার আজকে যে হেল্পিং হ্যান্ড উনিও আজকে ছুটিতে নিয়েছেন এই ইভেন্টে আসার জন্য। এটা আমার কাছে খুবই মজা লাগছে, মানুষের আগ্রহটা আমার খুব ভালো লাগছে। ঘুড়ি উৎসবের আয়োজক স্থানীয় ফেসবুক ভিত্তিক একটি সংগঠন। তারা জানালেন বছরের শেষ দিনকে স্মরণীয় করে রাখতেই এমন উদ্যোগ। পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। সকলে যে ভালোবাসা আমরা পাচ্ছি, আশা করছি এই ভালোবাসাটা এইভাবে থাকলে আমরা ভবিষ্যতে এই আয়োজনটা কন্টিনিউ করতে যাব। অনুষ্ঠানে যোগ দেন প্রশাসনের কর্মকর্তারাও। এমন আয়োজনে পাশে থাকার আশ্বাস দেন তারা। এই উৎসব যেন আরো সুশৃঙ্খলভাবে হয়, আরো সুন্দরভাবে হয়, সেই প্রত্যাশা আমার থাকবে এবং জেলা প্রশাসন সব সময় এই উৎসবের সাথে থাকবে। ঘুড়ি উৎসব যে এত ব্যাপক হয় এটা আমার জীবনে আমি আজকে প্রথম দেখলাম। জেলা প্রশাসক না বললে আমি জীবনের একটা সুন্দর সময় মিস করতাম। উৎসব শেষে 10 জনকে পুরস্কার দেয়া হয়। সুমাইয়া আরিফিন অনি, যমুনা নিউজ। মুজিব বর্ষ উপলক্ষে বছরের প্রথম দিনে খুলনার রূপসা নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। এতে খুলনা, মাদারীপুর, নড়াইল, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা 13টি নৌকা অংশ নেয়। মনোমুগ্ধ করে এই নৌকা বাইচ উপভোগে রূপসা তীরে ভিড় জমায় হাজার হাজার মানুষ। আর এই ছিল আমার কাছে আজকের সংবাদ সারা দেশের আয়োজন।